গেম ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয় তারা যাবেন, কিন্তু যেটা জরুরি আমার ফ্রেমের রাজনীতি না, ওনারা ওনাদের ফ্রেমের রাজনীতি করুক, বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার, তার রাজনীতিকে খারিজ করার এবং জনগণকে আহ্বান জানানোর যে কোন রকম কোন ওদের কাছে যেও না, ওদেরকে ভোট দিও না, এই কারণে দিও না। আবার যদি তারা ক্ষমতায় আসেন, কোনো একদিন যদি ক্ষমতায় আসেন, সেই রাষ্ট্রে আমি পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে, তাহলে এই ক্ষতি হবে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললি মানে হচ্ছে এটা এইরকম। ঠিক আবার যোগ করি কিন্তু কিন্তু এই কিন্তু শিবির এবং কিন্তু জামায়াতের কিন্তু যে ডক্টর জাহেদ, আমি যে আমি যে দুইটা জিনিস আসলে পরিষ্কার করতে চাই। আমিও আসলে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নে নিরঙ্কুশ জয়লাভ করেছে, সেজন্য আমি শিবিরকে খুবই ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই এবং আমি খুবই হাততালিও দিতে চাই। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, এই ব্যাপারটা আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনি এত খোলাখুলি এত বিরোধিতা করে আপনি এটা করছেন, কিন্তু আমার কাছে কি মনে হয় না ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে, যেই জানালাটা দেখানোর কথা বলে, সেই জানালাটা দেখতে আপনি মিস করতেছেন ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের চশমা বা দূরবীন দিয়ে। না 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 খালেদ খালেদ, এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম, না না একটু খেয়াল করেন, না না হ্যাঁ ভুল হচ্ছে। হ্যাঁ আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল। আমি হিন্দুত্ববাদকে এভাবে দেখি, আমি কোন রেশিয়াল সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, আমি আমার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে কলাম, আমি রুয়ান্ডার এক্সাম্পল দিয়েছিলাম। মানে রুয়ান্ডাতে যখন জেনোসাইড হয়েছে তখন বলা হয়েছিল যে তুমি মানুষের নাকের দিকে তাকাবা না। মানে ওখানে কালো দুইটা গ্রুপই, হুটু টুটসি দুইটাই কালো, দুইটাই খ্রিস্টান, দুইটাই একই ধারার খ্রিস্টানিটি দুজনের মধ্যেই আছে, খালি একজনের স্ট্রাকচার একটু শর্ট আর একজন একটু, যেমন এখন জার্মানরা ওই দেশ ছাড়ার আগে শিখায় আসছিল টুটসিদের নাক মোটা, হুটুদের নাক চিকন, তোমরা ওদের চেয়ে বেটার। না তো এখন ওই পোস্ট জেনোসাইড বলা হয়েছে যে তুমি ওইদিকে তাকাবা না। মানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আইডেন্টিটি যেখানে যে ফর্মে আছে আমি প্রত্যেকটা যেহেতু ডিনাউন্স করি, আমাকে আর ওই ইসলামোফোব বা পশ্চিমের লেন্সে ইসলাম দেখা এই আলাপটা করা যাবে না। আর আবারও বলছি, ইসলামের যে ইন্টারপ্রিটেশন সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে আসলে আমরা এগুলো দেখতে থাকবো। ধরুন হিজবুত তাহরির, ও তো দাবি করে ও ইসলাম কায়েম করতে চায় এবং ও বলছে এই নির্বাচন বা যা যা আছে এগুলো সব হারাম। ও বলছে ও এখানে হারাম ঘোষণা করে সে বলছে সে এখন এখানে বিপ্লব করে দখল করবে। সো আমি এটাই বলার চেষ্টা করছি, যখনই আমরা আইডেন্টিটি আনি তখন অল্টারনেটিভ অনেক ইন্টারপ্রিটেশন আসে যেগুলো সংঘাত তৈরি করে। এটা অনিবার্য। ডক্টর রহমান, এটা আমার কাছে শেষ প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় না জামাতে ইসলামী ইসলামিক দলগুলির সাথেও অনেক স্ট্রাগল, অনেক ফাইট করতেছে, শুধুমাত্র অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক পরিবর্তন আনতেছে, যে জন্য ইসলামিক দলরাও তাদেরকে মওদুদিপন্থী বলতেছে? আমরা মানে যেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ভাষায় যাদেরকে বলা শোধনপন্থী, জামাত ইসলামী কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছে। এইটা কি আপনার চোখে পড়ে না? আমি আবারও বলছি, সেটা হলো ওনারা কি কি করছেন না করছেন আধুনিকায়ন আজকে আমার আর সময় নেই। যারা ইসলামের কথা বলেন, যারা ইসলামকে সামনে রেখে রাজনীতি করেন, আবার পাল্টা প্রশ্ন আসবে এই আধুনিকায়ন গুলো তাদের এক ধরনের দ্বিচারিতা কিনা। আমি একটা সফট শব্দই ব্যবহার করলাম। এইসব নানান রকম ডিবেট আসবে, নানান রকম আলোচনা আসবে, আমি ওগুলোতে এখন আর ঢুকতে চাচ্ছি না। আমার বটম লাইনটা আমি আসলে বুঝিয়ে গেছি, তাদের রাজনীতি তারা করবেন। আরেকটা কথা একটু বলি, ভাই ইরানের কথা বলছেন, আমি জানি না ওনাদের এটাও আমি বলেছি যে তাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে। তারা যদি ক্ষমতায় যান, ইসলামী শারিয়া কায়েম করে, নির্বাচন কেমন হবে? ইরানে যে কেউ চাইলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না, ওখানে গার্ডিয়ান কাউন্সিল যাকে যাকে ছাড় দেয় সে নির্বাচন করতে পারে। সো নির্বাচনও সেরকম ওনারা মডেল মনে করেন কিনা এগুলো আস্তে আস্তে জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ওনারা আগামীতে তো ক্ষমতায় চলে যেতে পারেন বলে মনে করছেন। সো তাদের শারিয়াটা কেমন? এই যে আপনি জিজ্ঞেস করেন কোনো আইন পাস হলো কিনা, ব্যাংক কোম্পানি আইন ইটসেলফ একদম ইসলাম বিরোধী আইন, তাই না? ওখানে ফিক্সড সুদের কথাবার্তা আছে। তো ওনাদের এগুলো একটু ক্লিয়ার করুক, কারণ তারা ক্ষমতায় আসতে পারেন, অনেকেই মনে করেন, তাদের অনেকেরই আমি খুব কনফিডেন্স দেখি। এগুলো একটু ক্লিয়ার করে যাক। নির্বাচন দেবেন কিনা, নির্বাচনটা কেমন হবে, ইরান যদি মডেল হয় তাহলে ইরানের মতো নির্বাচন হবে কিনা, এগুলো আমাদের জানা দরকার আছে। তো আমি থ্যাংক ইউ, আমি শেষ করছি। ডক্টর জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে আপনার আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে যেতে হবে। আমি আধুনিকায়ন প্রসঙ্গে মাত্র দর্শকদের কাছ থেকে নিয়ে দুটি প্রশ্ন শুধু যোগ করতে চাই। কয়েকদিন আগে আমরা দেখেছি ইয়ামিনের একটা মূর্তি বানানো হয়েছে, সেই মূর্তির ক্ষেত্রে জামাত ইসলামীর আসলে অবস্থান কি? 2 নাম্বার হচ্ছে যে এই যে ইসলামী কয়েকদিন আগে আমরা একটা ইসলামী জলসা নিয়ে, অর্থাৎ ঈদে
মিলাদুন্নবী নিয়ে আসলে ঈদে মিলাদুন্নবী কি করে করা হবে না সেইটা নিয়েও আসলে জামাতে ইসলামী কোন অবস্থান নেবে, পীরবাদ তারপরে হচ্ছে সুফিবাদ এগুলি নিয়ে আসলে কি বলবে, বাংলাদেশে আটরশি রয়েছে, দেওয়ানবাগি রয়েছে, চরমনায় রয়েছে, তাদের ব্যাপারে কি করবে সেগুলির ব্যাপারেও নিশ্চয়ই আপনার একটা ভাবনা আছে। আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছ থেকে ভাবনা শুনবো, তার আগে আমরা একটু মেজর মাহমুদের কাছে যাই। জনাব মেজর মাহমুদ, আমি যে কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনারা যে বিষয়গুলি সংবাদ সম্মেলনে বলেছেন, আপনি কি মনে করেন যে এইটা হইতে পারে যে কেউ কেউ এরকমও বলতেছেন যেহেতু এনসিপি সরাসরি একটা আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনও হইতে পারে যে ডাকসু ইলেকশনে এনসিপিকে একদম থার্ড ফোর্থ ফিফথ একদম শূন্য করে দেওয়ার ক্ষেত্রে আর্মি বা গোয়েন্দা বাহিনী বা যারা পুলিশ, যারা আপনার সহকর্মী সহযোদ্ধারা আছেন, তারা একটা ভূমিকা রাখতে পারেন, এটা কি হইতে পারে জনাব মেজর মাহমুদ? খালেদ ভাই, আমি প্রথমে আপনি যে লাস্ট টাইম জিজ্ঞেস করেছিলেন না যে আসলে এটাকে ডাকসুর ইলেকশনকে কেন্দ্র করে কি আসলে তিনি কেন হঠাৎ করে কেন করলাম, আমি হচ্ছে আপনার 7 তারিখ মানে হচ্ছে রবিবারে আমি কিন্তু ফর্মালি আমার যাকে জানানো প্রয়োজন আমার চ্যানেল অনুযায়ী তাকে কিন্তু আমি সরাসরি জানিয়েছি লিখিতভাবে যে আমি রিজাইন করছি, ডিসাইডেড টু রিজাইন। সো তার মানে এটা নালেন ভয়েড। ওকে ভাই, উই এগ্রি অন দিস, রাইট? ওকে, অলরাইট, because I have the proof. If anyone challenges, then I have the proof to show. So no issues. এখন আসেন হচ্ছে নেক্সট যে ইলেকশন ইস্যুটা আসছে, আপনার ডাকসু নিয়ে কিন্তু প্রথম থেকে আমি আপনাকে এই জিনিসটা একটু বলি, দেখেন যে কোনো ভাবেই হোক, এখন বর্তমান সিনারিওটা এরকম হয়েছে খালেদ ভাই, যে কোনো ভাবেই হোক আমি চাই, আমি মনের প্রাণে চাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মনের প্রাণে চাই আমি যেই দলে আমি আমার জীবনের প্রথম রাজনীতি শুরু করেছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা অত্যন্ত ভালো করবে। কারণ এখানে অনেক মেধাবী আছে যারা, এখানে নাহিদের মতো লিডারশিপ কোয়ালিটির মানুষ আছে যারা ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে পারে। কিন্তু আমি চাই না তারা এরকম ভাবে ডিরেক্ট হয়ে যাক অথবা কোনো গোষ্ঠী অথবা ব্যক্তির মাধ্যমে তারা এমন কোনো কিছু করুক যাতে করে তাদেরকে ডিরেল করে ফেলা হয় এবং সেটার একটা সরাসরি ইম্প্যাক্ট জাতীয় পর্যায়ে পড়ে। আপনি আমি খুব নতুন রাজনৈতিক সংস্কারের পরে অথবা নতুন রাজনৈতিক কোন একটা গোষ্ঠীতে আমি জয়েন করছি বলে আমার মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি আসলে দেখেছি, আমি দুঃখিত হয়েছি যে এখানে আসলে অনেক পেরিফেরাল ইস্যু বা বাইরে থেকে অনেক ধরনের ইন্ধন আসে, এটা একটু স্পষ্ট ভাবে আমি বলবো। কারণ আপনি যে কথাটা বললেন যে আসলে ডাকসু নির্বাচনে আসলে সেনাবাহিনী অথবা গোয়েন্দা বিভাগ বা যারা আছে তাদের সরাসরি কোনো ইন্ধন ছিল কিনা, তো সেই ক্ষেত্রে তো আমরা এই প্রশ্নটা বলতে পারি আসলে তাহলে সাদিক কায়েম সহ বাকি যে প্যানেলটা আছে, তাহলে কি আর্মি কি চেয়েছে যে আসলে ওই প্যানেলটাই জিতুক, ওইখানে অন্য কোনো প্যানেল না জিতুক? এটা চাওয়ার কি কোনো আসলে সুযোগ আছে? না, কিন্তু মেজর মাহমুদ আপনার আপনি যদি একটু ধীরে ধীরে বলেন, কারণ আপনার যোগাযোগটার মধ্যে একটু ইকো বা একটু এরকম হইতেছে, কারণ আপনাকে আমরা আলাদাভাবে যুক্ত করেছি কোনো প্রডিউসার ছাড়া, একটু যদি আস্তে আস্তে বলেন। আপনি কি এইটা মনে করেন কি না যে এনসিপির প্রধান শত্রু এখন পরিণত হয়েছে, বা মানে যেটাকে আমরা মিলিটারি বা আর্মি বলি, তারা আসলে মানে কারণ যাই থাকুক, তারা আসলে এক ধরনের নিজেদেরকে পক্ষ প্রতিপক্ষ হিসাবে দেখতেছে এই নতুন জন্ম নেওয়া রাজনৈতিক দলটার? আমি আপনার প্রশ্নের প্রথম ভাগের সাথে একমত এবং দ্বিতীয় ভাগের সাথে একমত না। যে কারণের জন্য কিন্তু আমরা হচ্ছে 2 জন মিলিটারি অফিসার রিজাইন করেছি। আমার দল এনসিপি, আমার সাবেক দল, বর্তমান সাবেক দল এনসিপি ভাবছে হচ্ছে আর্মি তাদের প্রতিপক্ষ, কিন্তু আর্মি সেটা কিন্তু ভাবছে না। বিকজ আমরা তো এখানে 10 বছর চাকরি করে এসেছি, পোস্টম্যান আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, তাদের কিন্তু আমাদের 5 আগস্টের পরবর্তী সময়ে যে ইস্যুটা ছিল, যেরকম মানসিকতা ছিল, পরবর্তীতে কিন্তু এই সময়ের কথা যদি আমরা বলি, এই মানসিকতাটা নাই। এবং এই মানসিকতাটা বিখ্যাত দেওয়ার পিছনে কিন্তু এনসিপির যার সাথে কোনো কয়েকজন শীর্ষস্থানীয় নেতার যে বক্তব্যগুলো ছিল সেগুলোর জন্য হয়েছে। এখন এই জিনিসগুলো কখন এসেছে আমি আপনাকে একটু লিঙ্ক দিব, আমি আপনাকে আজকে ইচ্ছা করে দিব। 19 জুলাই কিন্তু হচ্ছে সেনাপ্রধান, আমি এটা অন রেকর্ড বলছি বিকজ আমি এটা শুনেছি, খুব নির্ভরযোগ্য তথ্য থেকে আমি শুনেছি, আমাদের যেহেতু ওখানে আমাদের কোর্স সিনিয়র জুনিয়র আছে। 19 জুলাই 2024 সালে কিন্তু যখন ফরমেশন কনফারেন্স হয়, তখন সেনাপ্রধান প্রথম বলেছিলেন যে ওনারা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্র, আমরা আমাদের সমাজের অংশ, আমরা তাদের উপরে কিন্তু গুলি চালাবো না, বা তোমরা কিন্তু এরকম ভাবে গুলি চালিও না। এই অর্ডারটা কিন্তু 19 জুলাই দিয়েছিল, আমি আপনাকে আজকে অন রেকর্ড এই কথাটা বললাম। তার মানে হচ্ছে 3 আগস্ট যেটা এসেছিল এটা পরের রেসিপ্রোকেশন, অর্থাৎ তার পূর্বের রাতে যখন শেখ হাসিনা বলেছিল যে আর্মি কেন গুলি করছে না, আপনি বুঝেন আর্মি কেন গুলি করছে না, তার মানে হচ্ছে আর্মি আগে গুলি করে নাই। 2-3টা অতি উৎসাহী ঘটনা হয়েছে, 100% শিওর, 100% হয়েছে, এবং সেটার বিচার যদি প্রপারলি না হয় সেটা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে কেন প্রপারলি হচ্ছে না।
কিন্তু এটা স্টার্টিংটা কিন্তু 19 জুলাই, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। এখন আপনি বলতে পারেন আপনি দায়িত্ব নেন কে, আমি যতটুকু জানি এক্স সার্ভিসম্যান হিসেবে অথবা মানুষের যারা না, অধিকার কিন্তু আছে বলে আমি কিন্তু এটা বলছি। কিন্তু 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 সুতরাং কিন্তু মেজর মাহমুদ, এখানে দুইটা জি, জিনিস আপনার যদি একটু পরিষ্কার করেন, যে আপনি এনসিপি নেতাদের যে সেনা সদস্যদের জন্য যে মানে একদম আপনাকে যদি আমি কোট করি, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর